জটিল সময় পার করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিদেশ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি এখনো। রোগ মুক্তি কামনায় মসজিদ, মন্দির, গির্জায় প্রার্থনা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, আল্লাহ আইসিইউতে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ওনাকে সম্পূর্ণরূপে তন্দুরুস্ত করে দেন। আল্লাহ ওনার মুক্তি কামনা করার জন্য শ্রী শ্রী সোনারকালী মায়ের কাছে দ্রুত সুস্থতা করে আমাদের মধ্যে ফিরে এলো। গণতন্ত্রে উত্তরণের সময় খালেদা জিয়া এক অনিবার্য নাম বলছেন বিশ্লেষকরা। তারেক রহমান ফিরতে চাইলে একদিনে ইস্যু হবে ট্রাভেল পাস। পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসা যায়। এই অসুস্থতা নিয়েও দেশের জনগণের উপরে, রাজনৈতিক প্রক্রিয়ার উপরে যেটুকু প্রভাব তার রয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে এটা খুবই প্রয়োজন। নির্বাচনের পরিবেশ ও যোগ্য প্রার্থী তালিকা নিয়ে প্রশ্ন বিশিষ্টজনদের। ভোটে টাকা ও অস্ত্রের ব্যবহার বন্ধে ইসিকে কঠোর হওয়ার পরামর্শ। খুলনায় আদালতের প্রধান ফটকের সামনে গুলি করে ও কুপিয়ে দুজনকে হত্যা। ফিরছিলেন অস্ত্র মামলায় হাজিরা দিয়ে, দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ। কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় ইনুর বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের। আদালত অবমাননায় বিএনপি নেতা ফজলুর রহমানকে হাজির হওয়ার নির্দেশ। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সুখবর নেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির। আগের মতোই জটিল সময় পার করছেন সাবেক প্রধানমন্ত্রী। তবে গত 24 ঘণ্টায় শারীরিক পরিস্থিতির নতুন করে আর অবনতিও হয়নি। বিদেশে নেয়ার বিষয়েও কোনো সিদ্ধান্ত হয়নি এখনও। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে নিষেধ সত্ত্বেও আজও হাসপাতালের সামনে ভিড় করেছেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সাথে যোগ হয়েছে নিউমোনিয়া। এই জটিল পরিস্থিতিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে 3 বারের এই প্রধানমন্ত্রী। শনিবার রাতে ব্রিফিংয়ের পর দিনভর খালেদা জিয়ার স্বাস্থ্যগত কোনো তথ্য জানাননি চিকিৎসকরা। তবে নয়াপল্টনে সংবাদ সম্মেলন হয়েছে। সেখানে রিজভী আহমেদ জানিয়েছেন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত। তার বিদেশ যাওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনও কোনো পরামর্শ দেননি। সেখানে চিকিৎসকরা তো কর্তব্যরত আছেনই। তার চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি যে অবনতিশীল হয়নি, কিন্তু তাই বলে যে খুব একটা উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি। মানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। আবারও লোকজনকে হাসপাতালের সামনে অহেতুক ভিড় না করার আহ্বান জানান রিজভী আহমেদ। ভিড় করার কারণে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে অনেক বাধা তৈরি হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো এভারকেয়ারের সামনে উদ্বিগ্ন নেতাকর্মীর আনাগোনা থামেনি। যদিও জানা খালেদা জিয়াকে দেখার সুযোগ নেই, তবুও ঘন্টার পর ঘন্টা কিছু মানুষের অপেক্ষা, চোখে মুখে সে কি উৎকণ্ঠা। হাসপাতাল থেকে কেউ বের হলেই একটি প্রশ্ন, কেমন আছেন ম্যাডাম? এদিকে একজন আমির রাজু প্রধানমন্ত্রী থাকাকালে খালেদা জিয়ার সরকারি স্টাফ ছিলেন। ওনাকে আসছি আমি এখানে দেখতে, আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করে। শুধু তাই নয়, খালেদা জিয়া এদেশে হাজার হাজার রাজনৈতিক কর্মী তৈরি করেছেন। 90 দশকের ছাত্রদলের সেই নেতারাই এখন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ। আর তাই দলীয় নির্দেশনা না মেনে সেই নেতাদের অনেকেই ভিড় করেন হাসপাতালে। চোখের জলে হায়াত দানের মালিকের কাছে ফরিয়াদ ছিল সবার কণ্ঠে। মানুষ যে কতটা ওনাকে অন করে, আমরাও সেটা অন করি। আমরা সে কারণে আসছি। এই ট্রাস্ট এটা সারা জীবন আমার মনে থাকবে। ম্যাডামের মতো ব্যক্তিত্বশীল প্রাইম মিনিস্টার আসলেই বাংলাদেশে না, সারা বিশ্বেই নয়। ম্যাডামের সুস্থতার জন্য দোয়া করছে এবং আগামী দিনে ম্যাডাম আমাদেরকে আগের মতো নেতৃত্ব দিবেন, এইটাই মানুষও চাচ্ছে। কর্মী সমর্থকদের আশা, এত মানুষের দোয়া বিফলে যেতে পারে না। আবারও সুস্থ হয়ে জনতার মাঝে ফিরবেন আপসীন নেত্রী খালেদা জিয়া। আরেফিন শাকিল, যমুনা নিউজ,
ঢাকা। দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদেরকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানাতে চাই। সেটি জানাতেই হাসপাতালের সামনে থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী আল আমিন হক অহন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের ব্রিফিংয়ের সম্ভাবনা রয়েছে কিনা সেটি একটু জানাবেন। একই সাথে জানতে চাই আপনার কাছে সবশেষ কী তথ্য রয়েছে মূলত। কোনো ধরনের ব্রিফিংয়ের সম্ভাবনা নেই, বিশেষ করে চিকিৎসকের বরাত দিয়েও যদি বলা যায়, যারা বলেছেন যে আপাতত যেহেতু তার এখন পর্যন্ত যে তথ্য গণমাধ্যমে দেওয়া হয়েছে সেই তথ্য একই যেহেতু আছে, সুতরাং ব্রিফিং করা হবে না, এখন পর্যন্ত তাই জানানো হয়েছে। আর সার্বিক অবস্থা যদি বলি, নেতাকর্মীরা ভিড় করছেন, সেটি তো রোববার থেকেই শুরু হয়েছে। শুধু বিএনপির নেতাকর্মীরাই নন, আর অন্যান্য যে রাজনৈতিক দলের নেতারা আছেন তারাও কিন্তু এখানে ভিড় করছেন, যদিও ভেতরে প্রবেশের খুব একটা সুযোগ নেই। সেটি হাই প্রোফাইল অনেকে এসেও ভেতরে ঢোকার চেষ্টা করেছেন, তাদেরকেও ঢুকতে দেওয়া হয়নি। সেটি খালেদা জিয়ার চিকিৎসার জন্যই। ঠিক যে কক্ষে তার চিকিৎসা চলছে তার সামনে একটি মনিটর আছে, সেই মনিটরে সরাসরি খালেদা জিয়াকে অনেকেই দেখে তারপরে বাইরে আসছেন। এবং তাদের বরাত দিয়েও যদি আমরা বলি, তারা বলছেন যে এখন পর্যন্ত তারা যা দেখেছেন যে একেবারে স্থিতিশীল একটি অবস্থার মধ্য দিয়ে আছে এবং তার আশু আরোগ্য কামনা করছেন এখানে যে নেতাকর্মীরা আসছেন তারা সবাই। রেজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে এবং সবশেষ তথ্যগুলো জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ অহন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কারাগারে অপচিকিৎসাই বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণ, এমন অভিযোগ করেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। বাদ আসর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে তিনি এই অভিযোগ করেন। আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, খালেদা জিয়া সুস্থ না হলে বিরাট সংকটের মুখে হবে বাংলাদেশ। বিকেলে গুলশান সোসাইটি জামে মসজিদের রিজভী আহমেদ বলেন, কোনো পরিস্থিতিতেই আপোষ করেননি খালেদা জিয়া, তাই আজ দল মত নির্বিশেষে সর্বত্রই তার জনপ্রিয়তা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় কদিন ধরেই দোয়া অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। রোববারও রাজধানীর বিভিন্ন স্থানে দোয়ার আয়োজন করে বিএনপি। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বাদ আসর দোয়ার আয়োজন করা হয়। সেখানে দেশবাসীর কাছে দলীয় চেয়ারপারসনের জন্য দোয়া চান মির্জা আব্বাস। বলেন, কারাগারে অপচিকিৎসার কারণে এমন অসুস্থ হয়ে পড়েছেন খালেদা জিয়া। আজকে আমাদের নেতা তারেক রহমান বহু দূরে আছেন, উনি বিদেশে থেকে নিজের মায়ের সামনে আসতে পারছেন না, যে কোনো কারণেই হোক। ওনাকে আশ্বস্ত করতে চাই, আপনার মা তথা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যা করার প্রয়োজন আছে ইনশাল্লাহ আমরা সেটা করব। এ সময় আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, খালেদা জিয়া সুস্থ না হলে বাংলাদেশে বিরাট এক সংকট তৈরি হতে পারে। উগ্র সাম্প্রদায়িক শক্তি যদি মাথাচাড়া দেয়, তাহলে আগামী দিন বাংলাদেশে বুঝতে পারবেন ফ্যাসিবাদের চেয়ে ভয়ঙ্কর এবং ভয়াবহ হলো এই সাম্প্রদায়িক শক্তি। এদিকে রাজধানীর গুলশান সোসাইটি জামে মসজিদেও বাদ আসর খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়ার আয়োজন করা হয়। সেখানে রিজভী আহমেদ বলেন, কোনো পরিস্থিতিতেই আপোষ করেননি খালেদা জিয়া, আর তাই তার জনপ্রিয়তা আজ দল মত ছাড়িয়ে গোটা বাংলাদেশে। পরিত্যক্ত কারাগার, সরকার যেটিকে পরিত্যক্ত ঘোষণা করেছে সেখানে রাখা হয়েছিল, সেই কারাগারের মধ্যে থেকেও তিনি কোনো ধরনের আপোষ করেননি। এমন একজন নারী, এমন একজন রাজনীতিবিদ যিনি কথা এবং কাজের এক অপূর্ব সমন্বয় আমরা দেখেছি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত। বাড়িতে বসে নেত্রীর আরোগ্য লাভে দোয়া করতে নেতাকর্মীদের আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। 4 দিন ধরে নিবিড় পর্যবেক্ষণে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। শারীরিক অবস্থাটা স্থিতিশীল হলেও নেই পুরোপুরি স্বস্তি। তার রোগ মুক্তি কামনায় দেশ জুড়ে চলছে দোয়া এবং প্রার্থনা। মসজিদ, মন্দির, গির্জায় একসাথে চলছে তার সুস্থতা কামনা। মানবিকতার জায়গা থেকেই সাধারণ মানুষ আশা করছেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন বিএনপি চেয়ারপারসন। ভিন্ন পথ, ভিন্ন মত, সবার একটাই প্রত্যাশা খালেদা জিয়ার রোগ মুক্তি। শহর থেকে গ্রাম, মসজিদে মিলাদ, মন্দিরে প্রদীপ, ঘরে ঘরে প্রার্থনা। হৃদযন্ত্র ও ফুসফুসের সংক্রমণের কারণে সৃষ্ট জটিলতায় বিএনপি চেয়ারপারসনকে 4 দিন ধরে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। রাজনৈতিক মতপার্থক্য পেছনে ঠেলে সবাই এখন তার সুস্থতার খবরে। কেউ কোরআন খতম দিচ্ছেন, কেউ করছেন মিলাদ মোনাজাত। অপরদিকে সনাতন সম্প্রদায়ের পূজাস্থলে ঘণ্টার ধ্বনি, প্রদীপ জ্বালিয়ে চলছে অসুস্থ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তার আশু রোগ মুক্তি কামনার জন্য আমরা আজ বিশেষ প্রার্থনার আয়োজন করেছি। তারা কেউ কেউ বসে বসে নামাজ পড়ছেন, কেউ কেউ কোরআন তেলাওয়াত করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে প্রার্থনার ঢেউ। অসংখ্য মানুষের স্ট্যাটাস, ভিডিও বার্তা এবং পোস্টে একটাই আবেদন, খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও ফিরে আসুক স্বাভাবিক জীবনে। এদেশ থেকে প্যারালয়ে মুক্তি দিয়ে বিদায় দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু সে জনগণের আমাদের মুখের দিকে তাকিয়ে আমাদের মাতা এদেশ থেকে পালায়নি। সারা বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষ আমরা সুখাহত। খালেদা জিয়া রোগ মুক্তিতে তার পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নের হাসানপুর ঈদগাহ ময়দানে খতমে শিফা অনুষ্ঠিত হয়। এ সময় কোরআন খতম করেন এলাকার আলেমরা। পরবর্তীতে মোনাজাত করেন তারা। ফেনীর মেয়ে খালেদা, গর্বমতের আলাদা। এই নিয়ে যেন এবং খালেদা জিকে নিয়ে আমরা বেঁচে থাকতে পারি। আমাদের বিশ্বাস আল্লাহর রহমতে উনি আবার আমাদের মধ্যে ফিরে আসবেন। দোয়া হয়েছে তার নিজ জেলা দিনাজপুরেও। জেল রোড দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলে নেতাকর্মীরা নেত্রীর রোগ মুক্তি কামনা করেন। নামের জন্য যে ব্যথিত, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা চোখের অশ্রু দিয়ে বোঝানো যায় যে একজন নেত্রীকে কতটুকু মানুষ ভালোবাসে। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়ে দিনাজপুরের মাটিতে নির্বাচন করার যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা যেন বাস্তবায়ন করতে পারে। খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুমিল্লায় কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল হয়েছে। সকাল থেকে লাঙ্গলকোট ও লালমাই উপজেলায় বিভিন্ন স্থানে চলে এই আয়োজন। আমাদের দেশবাসীর কাছে আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই সম্মিলিতভাবে দোয়া করবেন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উনি অবস্থান করতেছেন, সেজন্য আমরা আজকে এই খতমে কোরআনের মাহফিলের আয়োজন করেছি। এছাড়া বরিশাল, জামালপুর, ময়মনসিংহ, সিলেট সহ আরও বিভিন্ন জেলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া হয়েছে। জারিন অর্নি, যমুনা নিউজ। গণতন্ত্রে উত্তরণের এই সময়ে দেশের রাজনীতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখনও অনিবার্য। গণতন্ত্র ও দেশের জন্য খালেদা জিয়ার ত্যাগকে গুরুত্বপূর্ণ বলছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। বলছেন অসুস্থতা সত্ত্বেও অভ্যুত্থান পরবর্তী বর্তমান প্রেক্ষাপটে বিএনপি চেয়ারপারসনের মতো অভিজ্ঞ রাজনীতিকের চিন্তা ও মতামত জরুরি। বিশ্লেষকরা বলছেন খালেদা জিয়ার অনুপস্থিতিতে ক্ষতিগ্রস্ত হবে দেশ, কেননা বিএনপি চেয়ারপারসনের অবস্থান এখন দলীয় রাজনীতির ঊর্ধ্বে। দেশে তখন এরশাদের সামরিক শাসন, গভীর সংকটে দেশ এবং দল। ঘোর অনীহা সত্ত্বেও প্রথমে কর্মী, পরে দলের হাল ধরতে রাজনীতির মাঠে নামতে হয় খালেদা জিয়াকে। সেই শুরু দীর্ঘ 4 দশকের রাজনীতির পথ চলা। অল্প দিনেই এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে দেশ জুড়ে পরিচিত হয়ে ওঠেন আপসহীন নেত্রী হিসেবে। রাজনীতিতে আসার 8 বছরের মধ্যেই নির্বাচিত হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। এরপর নানান চড়াই উতরাই পেরোতে হয় বিএনপি চেয়ারপারসনকে। কখনো সরকার প্রধান, কখনো বা বিরোধী দলের নেত্রী হয়ে সরব ছিলেন দেশের রাজনীতিতে। 11 সরকারের সময় কিংবা আওয়ামী লীগ সরকারের শাসনামলে খালেদা জিয়ার কারাবন্দী জীবন যেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অন্যতম ট্র্যাজেডি। তবু গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়ার প্রতিশ্রুতিকে অগ্রগণ্য স্মরণ করেন রাজনীতির সংশ্লিষ্টরা। তাদের মতে বর্তমান পরিস্থিতিতে খালেদা জিয়াই রাজনৈতিক ঐক্যের প্রতিশব্দ। দেশের জনগণের উপরে, রাজনৈতিক প্রক্রিয়ার উপরে যেটুক প্রভাব তার রয়েছে এবং বিশেষ করে বর্তমান রাজনৈতিক মুহূর্তে, সেই পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে এটা খুবই প্রয়োজন। আমি আন্তরিকভাবে কামনা করছি যে সেই দায়িত্বটা তিনি পালন করতে সক্ষম হবেন। তার যে এই আপসহীন সংগ্রাম, সেইটাই বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়াকে একজন অনিবার্য রাজনীতিবিদ, দেশের অভিভাবকে পরিণত করেছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার আন্দোলনে তার অপরিহার্যতাটা তৈরি করেছে। খালেদা জিয়ার দীর্ঘ পথ চলায় রাজনীতি থেকে তাকে মাইনাসের চেষ্টাও হয়েছিল, কিন্তু তুমুল জনপ্রিয়তার কারণে সে চেষ্টা সফল হয়নি। বিএনপি চেয়ারপারসনের অনুপস্থিতিতে বর্তমান বাস্তবতায় দেশ
আবারও সংকটে পড়ার ঝুঁকিতে বলে মনে করেন বিশ্লেষকরা। বাংলাদেশকে একটা জিও স্ট্র্যাটেজিক লোকেশন জনিত কারণে বাংলাদেশকে নিয়ে কিন্তু মানে বৈশ্বিক পরিমণ্ডলেও একটা মানে তৎপরতা আছে। তো এইরকম একটা অবস্থায় খালেদা জিয়াকে যারা আমাদের দেশের অভিভাবক হিসাবে দলমত নির্বিশেষে যেখানে মানে আস্থার জায়গায় রেখেছেন, সেই সময় তার উপস্থিতিটা কিন্তু খুব দরকার। যারা আমাদের ভোট, নির্বাচন, উত্তরণকে যারা বন্ডল করতে চান নানাভাবে, তারা হয়তো তার এই অনুপস্থিতিকে কেউ কেউ সুযোগ হিসাবে এটাকে গ্রহণ করতে পারেন। এই আশঙ্কাটা আমি পুরোপুরি উড়িয়ে দিতে চাই না। আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতির মামলায় কারাবরণ এবং এরপর শারীরিক অসুস্থতা। 2018 সাল থেকেই বিএনপির রাজনীতিতে একরকম নিষ্ক্রিয় খালেদা জিয়া। বিশ্লেষকরা বলছেন, অসুস্থতা কিংবা রাজনীতির মাঠে অনুপস্থিতি সত্ত্বেও খালেদা জিয়া এখনও বিএনপির লাখ লাখ কর্মীর অনুপ্রেরণা। বিএনপি যারা করে, তাদের যে নেতাকর্মীরা আছেন, তাদের কাছে কিন্তু তিনি হচ্ছেন সিম্বল অফ ইউনিটির। এবং দেশের যারা গণতন্ত্রকামী মানুষ, যারা খুব রাজনৈতিক পোলারাইজেশনের মধ্যে নাই, তাদের কাছেও কিন্তু তিনি একটা মানে ব্যাপার। ফুসফুসে সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে গত শুক্রবার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এরপর নানা জটিলতায় শারীরিক অবস্থার অবনতি হয়। চেয়ারপারসনের শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে বিএনপি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে রোববার পর্যন্ত এই বিষয়ে সরকার বা দূতাবাসকে কিছুই জানাননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এমন তথ্য দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেছেন, তারেক রহমান দেশে আসতে চাইলে অন্য কোনো দেশ বা শক্তি তা আটকাতে পারে, এটা অস্বাভাবিক ব্যাপার। উপদেষ্টা জানিয়েছেন, শেখ হাসিনাকে ফেরত না দিলেও ঢাকা দিল্লি স্বাভাবিক সম্পর্ক হতে পারে। টানা 4 দিন ধরে হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থা খানিকটা স্থিতিশীল হলেই তাকে বিদেশে নেয়ার পরিকল্পনা পরিবারের। শনিবার মায়ের এই কঠিন সময়ে দেশে ফিরতে না পারা নিয়ে পুত্র তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাস নিয়ে চলছে নানা বিশ্লেষণ। বিশেষ করে দেশে ফেরার সিদ্ধান্ত এককভাবে নেওয়া সম্ভব না এবং কেন তা সেটিও স্পর্শকাতর উল্লেখ করাই প্রশ্ন উঠেছে, অন্য কোনো দেশ বা শক্তি কি এখানে ফ্যাক্টর? এ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র উপদেষ্টার উত্তর ছিল কূটনৈতিক। আমাদের কাছে এরকম কোনো বার্তা নেই। একটা দেশের নাগরিককে তার দেশে ফিরতে দেওয়া যাবে না বা দেওয়া হবে না, এটা তো আমার কাছে একটু অস্বাভাবিক লাগছে। যদি বাংলাদেশ যদি তার নাগরিককে ফেরত আসতে দিতে চায়, আরেকটি দেশ সেটা কি করে নিষেধ করবে বা বন্ধ করবে? বাট এটা একেবারেই একটা বিষয় যেটা সম্বন্ধে আসলে আমার যেহেতু নলেজ নেই, আমি এর আর বেশি কিছু এটা নিয়ে বলতে চাই না। তারেক রহমানের পাসপোর্ট থাকা না থাকাও যে ওনার দেশে ফেরার জন্য কোনো বাধা না, সেটিও স্পষ্ট করেন তৌহিদ হোসেন। তারেক রহমান আবার খুব স্পষ্ট এটা, সেটা হলো যে এক নম্বর হচ্ছে যে তাকে যদি আসতে হয় কি পদ্ধতিতে আসবেন। এটা নিয়ম হচ্ছে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে। কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। কূটনৈতিক রিপোর্টারদের আয়োজনে ডিক্যাপ টকে আসে ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর প্রসঙ্গ। বহুমাত্রিক সম্পর্ক তো সমস্ত পৃথিবীর দেশের সাথেই আছে, ভারতের সাথেও আছে। আমাদের তিস্তার পানি বলুন বা বর্ডার ক্লিনিক বন্ধ করা বলুন, এগুলোও তো পাশাপাশি থাকবে শেখ হাসিনা ফেরত দেওয়া না দেওয়ার উপর। একটা তো আরেকটার উপর নির্ভরশীলতা, আমাদের ওই স্বার্থগুলি থেকেই যাবে। কাজে আমরা সেগুলি আমাদের স্বার্থ উদ্ধারের চেষ্টা অব্যাহত থাকবে। আমাদের কতদিন লাগবে আমরা জানি না, তবে আমরা অবশ্যই চাই যে যেহেতু তিনি কনভিক্টেড হয়েছেন, তাকে ফেরত দেওয়া হোক, যাতে আমরা বিচার শাস্তি ইমপ্লিমেন্ট করা যায়। কিন্তু এটার কারণে বাকি সব আটকে থাকবে এটা আমি মনে করি না। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে দিচ্ছে ভারত, এমন খবর বেরোলেও তা নিশ্চিত করতে পারেননি তৌহিদ হোসেন। আমরা জানি উনি সেখানে ভারতে আছেন, কিন্তু লিখিতভাবে কখনো আমাদেরকে সেটা জানানো হয়নি। এবং তাকে দিয়ে যে ওখান থেকে ফেরত আনা শুরু হবে এমনও কোনো তথ্য আমার কাছে নেই। জানান, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে বৈঠকের আলাপ বিধি মেনেই প্রকাশ করছেন না খলিলুর রহমান।
মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি, নিশ্চিত করা যায়নি যোগ্যদের প্রার্থী হওয়া। রাজধানীর সিডাপে এক সেমিনারে উঠে এসেছে এমন মতামত। বক্তারা ভোটে টাকা ও অস্ত্রের ব্যবহার বন্ধে নির্বাচন কমিশনকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন। আগামী সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে কাজ করবে ভয়েস নেটওয়ার্ক। আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিশিষ্টজনেরা। সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে নানা চ্যালেঞ্জ ও বাস্তবতা তুলে ধরেন বক্তারা। বলেন, সেরা নির্বাচন উপহার দেয়ার কথা বললেও সেই পরিবেশ নিশ্চিত করতে পারেনি সরকার। অভিযোগ করেন, পেশিশক্তির কাছে নত হয়ে আছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র নিয়ে ইসির পদক্ষেপ যথেষ্ট নয়। উপদেষ্টাদের কয়েকজন নির্বাচনের ঘোষণা দেয় সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। ডিসিএসপি, ডিআইজি কমিশনার, টিএনওসি, নির্বাচন কর্মকর্তা, এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যদি নির্বাচন কমিশন সর্বোচ্চ নিরপেক্ষতার পরিচয় দিতে না পারেন, তাহলে নির্বাচন প্রশ্নবুদ্ধ হয়ে যাবে। আওয়ামী আমলের মতন ব্যবসায়ীদেরকে এবং যাদের কালো টাকা আছে, পেশি শক্তি আছে, তাদেরকে জাতীয় সংসদে পাঠান, তাহলে ওই সেরা নির্বাচন দিয়ে, কথিত সেরা নির্বাচন দিয়ে দেশের কি পরিবর্তন হবে? মানি ম্যান মিডিয়া যে প্রস্তুত করে হচ্ছে ভোটের একটা আবহ তৈরি করা এবং ভোট জিতার পূর্বেই হচ্ছে জিতে গেছে, সেই ধরনের একটা পুরো একটা পরিস্থিতি তৈরি করা, এটা আসলে এইবারের সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ। কথা ওঠে, একটি গণ অভ্যুত্থানের পরেও কেন সুষ্ঠু নির্বাচন নিয়ে এত সংশয়? এজন্য রাজনৈতিক দলের মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। রাজনীতি বিক্রি করে যে সম্পদশালী হয়েছে, তেমন মানুষদের মধ্যে একটা অসুখ আছে, যেটাকে মেডিকেল জুরিসপ্রুডেন্সের ভাষায় বলা হয় প্লুটোফোবিয়া। এটা আমরা অনেকেই আক্রান্ত। সেই জায়গা থেকে বের হওয়াটা কিন্তু অনেক অনেক বেশি জরুরি বলে আমি মনে করি। রাজনৈতিক পরাজয়, একটা নৈতিক পরাজয়, যে সশস্ত্র বাহিনী দিয়ে ঘেরাও অবস্থায় থেকে ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন, তারা ভোট দেবেন, এরকম একটা দৃশ্য গণ অভ্যুত্থানের পরে আমাদের দেখবার কথা না। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বদিউল আলম মজুমদার বলেন, রাজনীতি এখন ব্যবসা, নির্বাচনের অঙ্গন অপরিচ্ছন্ন হয়েছে। এজন্য জরুরি সমাজ কাঠামো সংশোধন, না হলে মানুষ আবারও রাস্তায় নামতে পারে। টাকার খেলা, টাকার খেলার ফলে আমরা এমন একটা গণতন্ত্র সৃষ্টি করেছি, যেটাকে আমার ভাষায় আমি বলি বেস্ট ডেমোক্রেসি মানি ক্যান বাই। টাকা দিয়ে কেনা যায় এরকম একটা উত্তম গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করেছি। এটা কোনো গণতন্ত্রই নয়। তো এগুলোর থেকে উত্তরণ যদি না ঘটাতে পারি, এগুলোর পরিবর্তন যদি না ঘটাতে পারি, যত কিছুই করি, পুলিশ, আর্মি, তারপরে সবকিছু ডিপ্লয় করলেও সেই যেই লাউ সেই কদুই হতে পারে। আগামী নির্বাচনে ৩০০ আসনে স্বতন্ত্র প্রার্থী দিতে পারে আওয়ামী লীগ। সেই সুযোগ না দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় সেমিনারে। তার কোনো শক্তি নাই, ওইখানে যারা দখল করতেছে তাদেরকে বাধা দেয়া। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। খুলনায় আদালতের প্রধান ফটকের সামনে 2 জনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুর 12:15টার দিকে এই ঘটনা ঘটে। নিহত 2 জন হলেন খুলনা নগরের নতুন বাজার এলাকার হাসিব হাওলাদার ও বাগমারা এলাকার ফজলে রাব্বি রাজন। তারা একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন। মামলার হাজিরা দিতে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা খেতে দাঁড়িয়েছিলেন হাসিব ও রাজন। এ সময় 4 থেকে 5 জন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন হাসিব, রাজন। এরপর মৃত্যু নিশ্চিত করতে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় 2 জনকে খুলনা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রথম দেখলাম যে গুলির আওয়াজ, তারপরে ওই যে চাপাতি ওই দিকে কোপ দিয়েছে, দিয়ে ওরা মোটরসাইকেলে চলে গেছে। পাবলিক কেউ এর ভিতরে আগুচ্ছে না, সবাই সামনে আগুইছে, সেই সময় আমরা আগুইছি। সঙ্গে সঙ্গে এমনি আমরা এখানে কিছু লোকজন মিলে আমরা হসপিটালে নিয়ে যাই। পুলিশ বলছে নিহত 2 জন খুলনার একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সদস্য। গত 28 মার্চ রাতে 4টি অস্ত্রসহ 10 জনকে গ্রেফতার করে সোনাডাঙ্গা থানা পুলিশ। এই 10 জনের মধ্যে 2 জন হাসিব ও রাজন। সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরা দিতে এসেছিলেন তারা। হাসিবের বিরুদ্ধে 4টি ও রাজনের বিরুদ্ধে 6টি হত্যা ও অস্ত্র মামলা রয়েছে। দুজনই হচ্ছে খুলনার একটা শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সদস্য। তাদের 2 জনের বিরুদ্ধে 6টা করে মামলা রয়েছে এবং তারা
কিছুদিন আগে জামিনে বের হয়েছে এবং এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড সাথে তারা জড়িত তাদেরই প্রতিদ্বন্দ্বীরা এরকম ঘটনা ঘটিয়েছে বলে আমরা ধারণা করতে পারি। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নেয়ার কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। সেনসিটিভ জায়গায় এ ধরনের একটা ঘটনা আসলে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। বিষয়টা আমরা গুরুত্বের সাথেই দেখছি এবং সেই হিসেবেই আমাদের টিম অলরেডি কাজ শুরু করে দিয়েছে। সম্প্রতি ঘরের মধ্যে 2 শিশু ও তাদের নানিকে হত্যা করা হয়। এরপর আদালতের সামনেই জনসম্মুখে দুজনকে হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আর আমার ভাই কি করে না করে তা আমি ওই বিষয় নিয়ে জিজ্ঞাসা করি না, সে আমার বড় ভাই, তার মতন সে চলাফেরা করে। বর্তমানে যে খুলনা শহরের যে অবস্থা, আমি মনে করি ভাই এর জন্যে আইন শৃঙ্খলা বাহিনী হলো এর দায়ী। কারণ এই যে খুলনার যে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ যারা আছে এদেরকে আমাদের পুলিশ প্রশাসন দেখো না দেখার ভান করতেছে। দ্রুত এসব অপরাধীদের আইনের আওতায় এনে শান্তি ফিরিয়ে আনার তাগিদ নগরবাসীর। সাবরিনা লিজা, যমুনা নিউজ। মাত্র 16 শতক জমি নিয়ে শরিকদের মধ্যে বিরোধ, আর সেই বিরোধেই প্রাণ গেল 3 জনের। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়। আহত 5 জন হাসপাতালে চিকিৎসাধীন। সকালে এক পক্ষ বিরোধপূর্ণ জমির দখল নিতে গেলে বাধে সংঘর্ষ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। জমি নিয়ে বিরোধের জেরে সকালে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ছিলাখানা গ্রাম। দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। স্থানীয়রা জানায় প্রায় 1 বছর আগে যৌথভাবে 16 শতক জমি কেনেন 2 ভাই মানিকুল্লাহ ও নূর মোহাম্মদ এবং তাদের চাচাতো ভাই আলতাফ হোসেন ও আজিজার রহমান। এরপর জমিটি দখলে নেন মানিক ও নূর। এ নিয়ে শরিকদের মধ্যে দেখা দেয় বিরোধ। কয়েকবার সালিশ বসলেও সমাধান হয়নি। আলতাফ ও আজিজার জমির দখল নিতে গেলে সংঘর্ষ বাধে দুপক্ষের মধ্যে। 16 শতক জমি এটাকে কেন্দ্র করিয়া চাচাতো জ্যাঠাতো ভাই মানে আপন ভাই এটাকে কেন্দ্র করিয়া সেই 16 শতকের মধ্যে 4 জন কিনে নিচ্ছে, 4 ভাই কিনে না পরে 2 ভাই 8 শতক দখল করে নিচ্ছে। দখল করে দেয় না, এনে খুলে না বাড়িতে মারবে, বাড়িতে মারামারি করবে না, আর মারামারি করবে। সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান মানিকুল্লার ছেলে এরশাদুল হক ও খালেদ হোসেনের স্ত্রী কুলসুম বেগম। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আলতাফ হোসেনের। আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। শাবল, কুসা, মেলা কিছু জিনিস দিয়ে বেটার ঘুরে ঘুরেছে, কলজে এখানে হানছে। এরশাদ আরেকজন কুলসুম মহিলা, আলতাফ হোসেন। এক পক্ষের 2 জন আর এক পক্ষের 1 জন। সংঘর্ষে জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের এখানে এজাহার এখনো পাইনি। আমরা 2 পক্ষের সাথেই কথা বলছি, এজাহার অতি সত্বর আমরা নিয়ে মামলা রুজু করে দেব। আর এই ঘটনাকে কেন্দ্র করে মোফাজ্জল নামে একজন আটক রয়েছে। সংঘর্ষের পর এলাকার পরিস্থিতি থমথমে। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। জাহিদ হাসান, যমুনা নিউজ। কুষ্টিয়ায় 6 জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ পুনর্বিবেচনার চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ হবে কাল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই আদেশ দেন। এ সময় হাসানুল হক ইনুর আইনজীবীরা দাবি করেন হত্যাকাণ্ডের সঙ্গে ইনুর সম্পৃক্ততা নেই। পরে চিফ প্রসিকিউটর বলেন ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে। জুলাই বিপ্লবকে তথাকথিত বলে মন্তব্য করে ইনুর রাষ্ট্রদ্রোহিতা করেছেন। পরে অভিযোগ গঠনের পুনর্বিবেচনা খারিজ করা হয়। এই মামলায় প্রসিকিউশন সূচনা বক্তব্য উপস্থাপন করেন। শেখ হাসিনার মামলার রায় ঘিরে টেলিভিশনের টকশো অনুষ্ঠানে আদালত অবমাননায় বিএনপি নেতা ফজলুর রহমানকে 8 ডিসেম্বর ওকালতির সনদ সহ ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে ট্রাইব্যুনাল বলেন আদালত রাষ্ট্রের অংশ, ফলে তার বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল। এদিকে চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় আসামি আরশাদ হোসেনের পক্ষে সাফাই সাক্ষীর জন্য 8 ডিসেম্বর ধার্য করেছেন ট্রাইব্যুনাল। জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেটাকে তারা সোকল্ড বলার চেষ্টা করেছেন এবং এই দুটো শব্দ বলার মাধ্যমে আমরা বলেছি যে তারা শুধুমাত্র আদালতের অবমাননা করেননি, একই সাথে রাষ্ট্রদ্রোহিতা এবং জুলাই বিপ্লবকে ছোট করা, এটা সেডিশাস, কন্টেমশাস এবং এটা
কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। আজকে সেই রিভিউ পিটিশন খারিজ হওয়ার পরে আমাদের যে সূচনা বক্তব্য অর্থাৎ ওপেনিং স্টেটমেন্ট সেটা উপস্থাপন করা হয়েছে আদালতে। আগামীকাল থেকে তার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। ইনশাআল্লাহ আগামীকাল প্রথম সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। আবারও সচিবালয়ে আগুন, তবে এবারের আগুন সহজে নিয়ন্ত্রণ ও মাত্রা কম হলেও প্রশ্ন উঠেছে সচিবালয়ের অগ্নি নিরাপত্তা নিয়ে। ৮ মাস আগে কার্যক্রম শুরু হওয়া মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনে শর্ট সার্কিটে আগুন লাগায় এর নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে প্রশ্ন তুলেছেন কর্মকর্তা কর্মচারীরা। গণপূর্ত সচিব জানিয়েছেন ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয়ে নতুন ২০তলা ভবনে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কার্যক্রম শুরু হয় এ বছরের মার্চে। ৮ মাস না পেরুতেই আধুনিক এই ভবনে আগুন। দুপুর 1:45টায় আগুনের সূত্রপাত ভবনের ৯ম তলার টয়লেটের এক্সজস্ট ফ্যান থেকে শর্ট সার্কিটের কারণে। এ সময় আতঙ্কে নিচে নেমে আসেন ভবনে থাকা 2টি মন্ত্রণালয়ের সচিব সহ কর্মকর্তা কর্মচারীরা। যখন দেখতেছি ফায়ার অ্যালার্ম বাজছে তখনই নিচে নেমে আসছি। 13 তলাতে ছিলাম। লিফটের 8, 9, 10 এটাতে ধোঁয়াটা বেশি দেখা গেছে। আমরা উপর থেকে সিঁড়ি দিয়ে নেমে গেছি। প্রথমে মনে হচ্ছে ভূমিকম্প হয়েছে, আমরা তাড়াতাড়ি ফালাই, আমরা জুদা মানে ভালো চলে সবাই। আগুন লাগার কয়েক মিনিটের মধ্যে প্রথমে সচিবালয়ের ফায়ার সার্ভিসের ইউনিট ভবনের আগুন নেভাতে আসে। পরে 3টি ইউনিট কয়েক মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। একটা অ্যাডজাস্ট ফ্যানে যে ছোট্ট আগুনে আমাদের লোকজন উঠে এবং 2-3 মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। যে জায়গায় আগুন লাগছে ওই জায়গায় স্বয়ংক্রিয় নিবানোর মতো নাই, কারণ আমাদের মধ্যে হাইড্রেন্ট সিস্টেম আছে, যেই সিস্টেম সেটা ব্যবহার করে আমরা নির্বাপন করেছি। গত ডিসেম্বরে সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আবারও আগুনের ঘটনায় নিরাপত্তাহীনতায় কর্মকর্তা কর্মচারীরা। তাদের অভিযোগ, নতুন ভবন হলেও বৈদ্যুতিক সংযোগে নিম্নমানের তার ব্যবহারই আগুনের কারণ। এই অবস্থায় মন্ত্রিপরিষদ ভবন পরিদর্শন করেন গণপূর্ত সচিব। ঘটনার তদন্তের কথা জানান তিনি। আমরা তদন্ত কমিটি করতেছি, আর আমরা এটা সব রিচেক করব, অসুবিধা নেই। গত বছরের ২৬ ডিসেম্বর বড় ধরনের আগুনে সচিবালয়ের ৭ নম্বর ভবনে থাকা 5টি মন্ত্রণালয় ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। 11তম গ্রেডে বেতন ভাতা নির্ধারণ সহ 3 দফা দাবিতে বিভিন্ন জেলায় কর্মবিরতি পালন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকাল থেকে রাজশাহীতে প্রাথমিকের পাঠদান বন্ধ রাখেন শিক্ষকরা। আগামীকাল থেকে বার্ষিক পরীক্ষা শুরুর কথা থাকলেও দাবি বাস্তবায়ন না হলে পরীক্ষায় অংশ না নেওয়ার ঘোষণা দেন তারা। এর ফলে অনিশ্চয়তার মুখে পড়েছে রাজশাহী নগরী ও 9টি উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। এদিকে খুলনায় খাতা কলমে কর্মবিরতি পালন করলেও পরীক্ষার বিষয়ে বিবেচনা নিয়ে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। তাদের 3 দফা দাবিগুলো হচ্ছে বেতন স্কেল 11তম গ্রেডে উন্নীতকরণ, 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যা সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি দেওয়ার দাবি। আগামীকাল বরিশাল সদরে পরীক্ষা শুরু হবে না, অনেক উপজেলায় পরীক্ষা শুরু হচ্ছে, কিন্তু আজকে আমরা প্রশ্ন বর্জন কর্মসূচি পালন করেছি। যেসব উপজেলাগুলিতে প্রশ্ন দেওয়ার কথা ছিল আমাদের অনেক টিচাররা সেই প্রশ্নগুলি গ্রহণ করেনি। প্রশ্ন গ্রহণ না করা মানে আমরা পরীক্ষা বর্জন করছি। প্রাথমিক শিক্ষকদের দাবি পূরণের চেষ্টা চলছে। আশা করা যাচ্ছে তারা কর্মসূচি স্থগিত করবেন। ভোলায় এমনটাই বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। দুপুরে মনপুরা উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রাথমিকের সহকারী শিক্ষকরা অনেকদিন ধরেই আন্দোলন করে আসছেন। সরকার শিক্ষকদের দাবি পূরণের চেষ্টা করে যাচ্ছে। বার্ষিক পরীক্ষার কথা চিন্তা করে শিক্ষকরা কর্মবিরতি কর্মসূচি স্থগিত করবেন বলেও আশাবাদ জানিয়েছেন তিনি। বঙ্গোপসাগরে নৌবাহিনীর 5 দিন ব্যাপী বার্ষিক সমুদ্র মহড়া শেষ হয়েছে আজ, যেখানে দেখানো হয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, মিসাইল উৎক্ষেপণ সহ নৌযুদ্ধের রণকৌশল। শেষ দিনে মহড়া প্রত্যক্ষ করেন 4 উপদেষ্টা এবং নৌবাহিনী প্রধান। বাংলাদেশের জলসীমায় হঠাৎ বহিঃশত্রুর জাহাজ ঢুকে পড়লে মুহূর্তে ছুটে আসে নৌবাহিনীর কমান্ডো দল। আকাশপথে যোগ দেয় আভিযানিক হেলিকপ্টার। শুরু হয় গোলাগুলি। কৌশল ও দক্ষতায় কমান্ডোরা শত্রু জাহাজকে কোণঠাসা করে ফেলে। হেলিকপ্টার থেকে নেমেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নৌ সদস্যরা। তবে এটি বাস্তব নয়, একটি মহড়ার চিত্র। বঙ্গোপসাগরে নৌবাহিনীর বার্ষিক এই সমুদ্র মহড়ায় দেখানো হয় শত্রুপক্ষকে লক্ষ্য করে যুদ্ধ জাহাজ থেকে নিক্ষেপ করা হচ্ছে ক্ষেপণাস্ত্র। নির্ভুল নিশানায় ধ্বংস করা হয় শত্রুপক্ষকে। মহড়ায় ফুটিয়ে তোলা হয় সোয়াট ইউনিটের দক্ষতা, সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন এবং জাহাজ বিধ্বংসী মিসাইলের সক্ষমতা।
শেষ দিনে মহড়া প্রত্যক্ষ করেন সরকারের স্বরাষ্ট্র, আইন, পরিবেশ ও শিল্প উপদেষ্টা এবং নৌবাহিনী প্রধান। শেষ দিনে মহড়ায় ছিল নৌবাহিনীর জাহাজ হতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, এয়ার মিসাইল ফায়ারিং, র্যাপিড ওপেন ফায়ার সহ নৌযুদ্ধের বিভিন্ন কলাকৌশল, মূলত রণকৌশল অনুশীলন, সমুদ্রসীমা পর্যবেক্ষণ, লজিস্টিক অপারেশন, উপকূলীয় এলাকায় নৌ স্থাপনা প্রতিরক্ষাই এই মহড়ার মূল লক্ষ্য। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 442 জনে। এখনও নিখোঁজ অন্তত 400 মানুষ। লন্ডভন্ড হয়ে গেছে সুমাত্রা দ্বীপ। বিভিন্ন এলাকায় চলছে উদ্ধার অভিযান। বিচ্ছিন্ন হয়ে গেছে প্রধান সড়কগুলো। শুরু হয়েছে ত্রাণ প্রদান কার্যক্রম। আংশিকভাবে পুনরায় চালু হয়েছে ইন্টারনেট ও বিদ্যুৎ সংযোগ। ইন্দোনেশিয়া ছাড়াও ঝড় ও মৌসুমী বৃষ্টিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় সাক্ষী রয়েছে মালয়েশিয়া, থাইল্যান্ড ও শ্রীলঙ্কা। থাইল্যান্ডের সরকারি হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 170 জনে। শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মৃত্যু হয়েছে 160 জনের। মালয়েশিয়ায় প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন। সব মিলিয়ে বাস্তুচ্যুতির শিকার কয়েক লাখ মানুষ। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।